ছাত্রছাত্রী, আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া তার অন্তর্গত পুষ্টি অধ্যায়ের দেহ সংরক্ষণকারী খাদ্য উপাদান ভিটামিন বা খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলত 16টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভিটামিন কি? দেখো, দেহ সংরক্ষণকারী যে খাদ্যগুলো রয়েছে তার মধ্যে যেটি খুব অল্প পরিমাণে খাদ্যে উপস্থিত থেকে আমাদের বৃদ্ধি, বিপাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কিন্তু কোনো রকম শক্তি উৎপাদন করে না, তাকেই আমরা বলতে পারি ভিটামিন বা খাদ্যপ্রাণ। 1881 সালে বিজ্ঞানী লুনি তিনি দেখলেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস এগুলো যথেষ্ট পরিমাণে খাওয়া সত্ত্বেও প্রচুর মানুষ কিন্তু অপুষ্টি ও গুণপুষ্টিজনিত সমস্যায় ভুগছে এবং মারাও যাচ্ছে। তাই বিজ্ঞানী লুনিন প্রথম ভিটামিন পর্যবেক্ষণ করেন। কোথায় পর্যবেক্ষণ করেছিলেন? সেটি হচ্ছে ঢেঁকিঝাড়া চালে ভিটামিন B1 পর্যবেক্ষণ করেছিলেন। তাই এই উত্তরটা আমরা জানলাম। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কে সর্বপ্রথম ভিটামিন নামকরণ করেন? তো লুনিন তো ভিটামিন পর্যবেক্ষণ করেন এবং হপকিন্স এটাকে একটু ব্যাখ্যা করেন অন্যভাবে। যেমন একটা কথা আছে ভাইটা। ভাইটা কথা মানে হচ্ছে দেহে উপস্থিত, এবং অ্যামাইন, অ্যামাইন মানে প্রয়োজনীয় সহায়ক উপাদান। এই ভাইটামিন শব্দটি উনি ব্যবহার করেন যে অত্যাবশ্যকীয় উপাদান জীবদেহে প্রয়োজনীয়। কিন্তু 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক উনি কি করলেন, এখান থেকে এ এবং ই শব্দটি বাদ দিলেন, কারণ উনি দেখলেন যে এই উপাদানটি কিন্তু মধ্যে আরো অনেক কিছুই থাকে এবং এই কারণে এই নামটাই হয়ে গেল ভিটামিন, VITAMIN। তাহলে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 সালে ভিটামিন কি করলেন, নামকরণ করলেন। এরপরে প্রশ্ন দেখো, প্রোভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। আমি আগেই লিখে রেখেছি বিটা ক্যারোটিন এবং ডি আলগোস্টেরল। এই বিটা ক্যারোটিন যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু আমাদের যকৃতের মিউকাস স্তরে ক্যারোটিনের উৎসেচকের উপস্থিতিতে ভিটামিন এ তে পরিণত হয়। আর ডি আলগোস্টেরল আমাদের ত্বকে অবস্থান করে এবং সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হয়। যে সমস্ত রাসায়নিক উপাদান থেকে ভিটামিন উৎপন্ন হয় তাকে বলা হয় প্রোভিটামিন, এবং উদাহরণ হচ্ছে বিটা ক্যারোটিন এবং ডি আলগোস্টেরল। এরপরে আমরা আসছি অ্যান্টি ভিটামিন কাকে বলে, উদাহরণ দেয়। অ্যান্টি কথা অর্থ হচ্ছে বিরুদ্ধে কাজ করে, যেমন অ্যান্টি হিরো হিরোর বিরুদ্ধে কাজ করে। তো যে সমস্ত রাসায়নিক পদার্থ ভিটামিনের বিরুদ্ধে কাজ করে তাদের বলা হয় অ্যান্টি ভিটামিন। যেমন উদাহরণ আমি দিচ্ছি পাইরিথিয়ামিন। এই পাইরিথিয়ামিন কিন্তু ভিটামিন B1 বা থিয়ামিনের বিরুদ্ধে কাজ করে। এরপরে আরেকটি উদাহরণ আমি তোমাদের দেব, সেটা হচ্ছে মিথাইল কোবালামিন। এই মিথাইল কোবালামিন, মিথাইল গ্রুপ রয়েছে রাসায়নিক একটা পদার্থ। এই মিথাইল কোবালামিন কিন্তু ভিটামিন B12 বা সায়ানো কোবালামিনের বিরুদ্ধে কাজ করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ভিটামিন। এরপরে আমরা আসছি যে ভিটামিন কয় প্রকার ও কি কি। 6 নম্বর প্রশ্ন। তো দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফ্যাটে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন। যেসব ভিটামিন এ, ডি, ই কে এদিকে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আর জলের দ্রাব্য ভিটামিন কোনগুলো? ভিটামিন সি, পি ও বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স প্রকৃতপক্ষে 12টি ভিটামিনের সমষ্টি। তাহলে ভিটামিনকে দাঁড়ালো মোট 18টি। এই ভিটামিনের ভাগগুলো হয়ে গেল। এরপরে 7 নম্বর প্রশ্ন, রেটিনলের দৈনিক চাহিদা, উৎস, অভাবজনিত এবং আধিক্যজনিত লক্ষণ উল্লেখ করো। প্রথমে আমাদের জানতে হবে যে রেটিনল কি। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন A1 এবং A2 দুই প্রকার যৌগ মিলে রেটিনল বা ভিটামিন এ তৈরি হয়ে থাকে।
এবং ভিটামিন এর দৈনিক চাহিদা হচ্ছে বড়দের ক্ষেত্রে 4000 থেকে 6000 মিলিগ্রাম এবং ছোটদের ক্ষেত্রে একটু বেশি 6000 থেকে 8000 মিলিগ্রাম দৈনিক চাহিদা। উৎস কি? এই বিটা ক্যারোটিন প্রোভিটামিন এ বললাম, তার মানে গাজর হচ্ছে এর মূল উৎস। গাজর ছাড়াও টমেটো, যেই ধরনের রঙিন ফল বা হলুদ রঙের ফল, হলুদ রঙের ডাল, যেমন মুসুরির ডাল, দানা শস্য, পালং শাক, বাঁধাকপি, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস যদি আমি বলি তাহলে দেখবে যকৃৎ থেকে পাওয়া যায়। বিশেষ যকৃৎ, যেমন কড বা হাঙর মাছের লিভার বা যকৃৎ থেকে তেল যে পাওয়া যায়, সেখান থেকে পাওয়া যায় হচ্ছে ভিটামিন ই। এর অভাবে কি রোগ হয়? জেনে রাখো যে এর অভাবে আমাদের চোখের যে রেটিনার রড কোষ, যেটা মৃদু আলোয় দেখতে সাহায্য করে, তার রোডোপ্সিন চক্রটি ব্যাহত হয়। এর ফলে ব্যক্তি রাত্রিবেলা চোখে দেখতে পায় না, অর্থাৎ রাতকানা রোগ হয়, যাকে বলা হয় নিকটালোপিয়া। এছাড়া অশ্রুগ্রন্থির ক্ষরণ কমে যায়, চোখ লাল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, শুকনো আকার ধারণ করে, যাকে আমরা বলছি জিরোফথ্যালমিয়া। এবং জিরোফথ্যালমিয়া প্রতিরোধ করে বলে এর আরেকটি নাম আছে অ্যান্টি জিরোফথ্যালমিক ভিটামিন। এছাড়া আমাদের বৃক্কে পাথর হতে পারে, যাকে রেনাল স্টোন বলা হয়। ঘর্মগ্রন্থি, সিবেসিয়াল গ্রন্থির ক্ষরণ ভীষণ রকম কমে যায় এবং এই কারণে ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায়, ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়, যাকে বলা হয় টোট স্কিন। এছাড়া অনাক্রম্যতা ভীষণ রকমের নষ্ট হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা একেবারেই খারাপ হয়ে যায় এবং অস্থিক্ষয় এবং গ্রন্থি বিভিন্ন ক্ষয়রোগ কিন্তু ভিটামিন এর অভাবে লক্ষ্য করা যায়। এবং কিন্তু এতে যদি আমরা বেশি করে গ্রহণ করি, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় পরিমাণ তার থেকে বেশি পরিমাণ গ্রহণ করি, তাহলেও কিন্তু সমস্যা রয়েছে। যেমন অ্যানোরক্সিয়া দেখা দেয়, জ্বর দেখা দেয়, নওশিয়া, বমি বমি ভাব, বা চোখে আলসার বা অ্যাট্রফি দেখতে পাওয়া যায়, হেমারেজ, রক্তক্ষরণও হতে পারে এবং অনেক সময় যে হাড়ের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম জমে টিউমারও হয় বা অস্থি বৃদ্ধিও কিন্তু হয়ে থাকে। এই গেল হচ্ছে ভিটামিন এ সম্পর্কে। এবার আমরা পরবর্তী ভিটামিন চলে আসছি, ভেবে ভাববো, সেটি হচ্ছে ক্যালসিফেরল। একই রকমই প্রশ্নটা হবে। ক্যালসিফেরলের হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি কিন্তু D1 থেকে আরম্ভ করে D5 পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে D3 কিন্তু প্রধান, D3 এবং D2 প্রধান, D3টা অধিক গুরুত্বপূর্ণ। তো এই ভিটামিন ডি এর দৈনিক চাহিদা কতখানি? ভিটামিন ডি এর দৈনিক চাহিদা হচ্ছে বড়দের ক্ষেত্রে কম, 200 থেকে 600 মিলিগ্রাম হলেই যথেষ্ট, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, 2000 থেকে 6000 মিলিগ্রাম প্রয়োজন। তোমরা খেয়াল করে দেখবে যে বাচ্চাদের অনেক সময় গায়ে তেল মেখে রোদে রেখে দেওয়া হয়, কারণ আমাদের ত্বকের যে আর্গোস্টেরল, আমাদের খুব পাতলা, আর্গোস্টেরল থেকে সূর্যালোকের সাহায্যে কি হয়? ভিটামিন ডি তৈরি হয়। এছাড়া হাঙ্গর, কড, হ্যালিবার্ট মাছের যকৃৎ থেকে তেল থেকে পাওয়া যায়। এর উদ্ভিজ্জ উৎস খুবই কম, প্রাণীজ উৎসই বেশি এবং এর অভাবে বাচ্চাদের কি হয়? হাড়গুলো খুব দুর্বল হয়ে যায় এবং দেহের ভারে হাত ধনুকের মতো বেঁকে যায় এবং এই রোগকে বলা হয় রিকেট। এবং ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। বড়দের যদি এই রোগটি হয় তাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। এছাড়া দাঁতের ক্ষয় হয়, ক্যারিজ বলা হয়। কিন্তু ভিটামিন ডি যদি অধিক পরিমাণে কেউ গ্রহণ করে তাহলে কিন্তু পাখিদের দেখা যায় পলিনিউরিয়া রোগ দেখতে পাওয়া যায়, পলিপেপসিয়া অর্থাৎ বডি ডিপেপসিয়া অর্থাৎ পেট খারাপ দেখতে পাওয়া যায়, রেনাল ক্যানিকিউলি দেখা যায়, আর বৃক্কের মধ্যে বিভিন্ন রকম ক্যানেল তৈরি হয় যেগুলো ব্লকেজ তৈরি করে এবং ড্রসিনেস, ঝিমঝিম ভাব, ওজন হ্রাস, এই ধরনের লক্ষণ কিন্তু ভিটামিন ডির অভাবে লক্ষ্য করা যায়, ভিটামিন ডি বেশি নিলে পরে লক্ষ্য করা যায়। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টোকোফেনল। টোকোফেনল হচ্ছে ভিটামিন ইর রাসায়নিক নাম। এর একটা সুন্দর নাম আছে, বিউটি ভিটামিন বলা হয়। নামটা সুন্দর কারণ বাচ্চাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, বাচ্চাদের যে কিউটনেস ভাবটা কিন্তু মূলত ভিটামিন ইর প্রভাবে আসে। এবং ভিটামিন ইর যদি অভাব হয় তাহলে মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব, পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে বা সন্তানহীনতা দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটিক ভিটামিন বলা হয় ভিটামিন ই কি। তো ভিটামিন ই যার নাম টোকোফেনল, এই লেটুস শাকে, সয়াবিন এবং অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, মাছ, মাংস, ডিম, দুধে পাওয়া যায় এবং এর কম ক্ষরণে কিন্তু লিভারের নেক্রোসিস হয় বা লিভারের ক্ষয় হয় এবং
বন্ধ্যাত্ব হয় বললাম, আর বেশি ক্ষরণে কিন্তু স্নায়ুর সঙ্গে পেশির যে সংযোগ সেটি প্রচন্ড পরিমাণে ব্যাহত হয়ে যায়। এই হচ্ছে ভিটামিন ই বললাম, টোকোফেরল, এবং এর চাহিদা কিন্তু খুব বেশি না, 25 থেকে 30 মিলিগ্রামের চাহিদা, এটা তখন বলা হয়নি। এখন বলছি যেটা যে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এটা কিন্তু এটা কুইনন জাতীয় যৌগ এবং এটা মূলত ভিটামিন কে কে বলা হয়। ভিটামিন কে এখানে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, কারণ হেমারেজ রক্তক্ষরণ দেখা যায়, সেরিব্রাল হেমারেজ, মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যায়, কারণ এরা হচ্ছে প্রোথ্রম্বিন নামে যে প্রোটিনটি রয়েছে রক্তক্ষরণে সাহায্য করে, তার উৎপাদন ভীষণ রকমের কমিয়ে দেয় এবং পিত্তরসের ক্ষরণও কিন্তু ভীষণ রকমের কমিয়ে দেয়। মূলত আলফা আলফা শাকে হচ্ছে উদ্ভিজ্জ উৎস আলফা আলফা শাক এবং শুকরের যকৃৎ কিন্তু এর প্রাণীজ উৎস হয়ে থাকে। এর পরিমাণ খুব বেশি লাগে না, মাত্র 5 মিলিগ্রাম হলে যথেষ্ট, বয়স্কদের ক্ষেত্রেও এবং বাচ্চাদের ক্ষেত্রে একই পরিমাণই কিন্তু লাগে। এই চারটি যে বললাম এগুলো কিন্তু এ বি ই কে, যে রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল আর ফাইলোকুইনন, এই চারটি হচ্ছে আমি বলছিলাম খ্যাতদাব্য ভিটামিন। এরপরে যেটা আলোচনা করবো জলদাব্য ভিটামিন, তার মধ্যে প্রথমেই যেটা পড়ছে সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? বিশেষ করে টক জাতীয় ফল যেগুলো রয়েছে, কাঁচা লঙ্কা পাওয়া যায়, টক জাতীয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি যে উত্তাপ প্রয়োগে কিন্তু ভিটামিন সি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, এবং ভিটামিন সি মূলত আমাদের অনাক্রম্য তন্ত্রকে চাঙ্গা করে, এবং ভিটামিন সির অভাবে যে রোগটি হয় তার নাম হচ্ছে স্কারভি, এবং এই জন্য ভিটামিন সিকে বলা হয় অ্যান্টি স্করবিউটিক ভিটামিন, অর্থাৎ স্কারভি রোগ প্রতিরোধ করে। একসময় দেখা যেত যে জাহাজের নাবিক, ক্যাপ্টেন যিনি, অন্যান্য নাবিকদের প্রচুর পরিমাণে টক জাতীয় ফল খেতে পরামর্শ দিতেন, বা এইটের বইয়ে পেয়ে যাবে। কারণ হচ্ছে যে দীর্ঘ সমুদ্র যাত্রা যাতে কেউ স্কারভি রোগে আক্রান্ত না হয়, ভিটামিন সি এই জন্যই তাদেরকে দেওয়া হয়ে থাকে। এবং এই ভিটামিন সির উৎস তো আমি বললাম, চাহিদা কিন্তু এর প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণ, বিশেষ করে এই সময়ে যখন অনাক্রম্যতা বৃদ্ধিটা খুব প্রয়োজন, এবং অভাবজনিত লক্ষণটা বললাম, এবং অধিক গ্রহণ করলেও কিন্তু এই অ্যাসিডিক ভাবটা আসতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের অম্লতাজনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এই হচ্ছে ভিটামিন সি এর আমি কিছু বললাম। আর এর পরবর্তীতে আমি শুরু করব সেগুলো হচ্ছে বিভিন্ন বি কমপ্লেক্সের অন্তর্গত। বি কমপ্লেক্স, আচ্ছা, পি এর হচ্ছে সাইটিন বলা হয়। বি কমপ্লেক্স হচ্ছে 12টি ভিটামিনের সমষ্টি, তার মধ্যে সবগুলো তোমাদের হয়তো এই নবম শ্রেণীতে পড়তে হবে না, তোমাদের যে কটা পড়তে হবে সেটা হচ্ছে B1 বা থিয়ামিন, B2 বা রাইবোফ্লাভিন, তারপরে আসছে নিয়াসিন বা B5, আর সায়ানোকোবালামিন যেটাকে বলছে B12। আর একটা কথা আমাদের বলে দিই যে ভিটামিন যদি একদম শরীরে না থাকে তাকে বলা হয় অ্যাভিটামিনোসিস, যদি প্রয়োজনের তুলনায় কম থাকে তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস, আর যদি প্রয়োজনের তুলনায় অত্যাধিক থাকে চলে আসে তাকে বলা হাইপার ভিটামিনোসিস। এবং প্রত্যেকটি ফলেই কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। আমি শুরুতেই বলেছিলাম যে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, অল্প মানে যে পরিমাণ শরীরের পক্ষে প্রয়োজন সেই পরিমাণে লাগে, তাকে বেশিও লাগে না কমও লাগে না। তো এরপরে যেটা বলবো যে ভিটামিন B1 বা থিয়ামিন, ভিটামিন B1 বা থিয়ামিন তার অ্যান্টিভিটামিন কিন্তু আমি বলছিলাম পাইরিথিয়ামিন। এই B1টা কোথায় পাওয়া যায়? বিশেষ করে ঢেকি ছাটা চাল, লাল আটা, এই সমস্ত ইস্ট, সেগুলোতে প্রচুর পরিমাণে B1 পাওয়া যায়। এবং B1 এর অভাবে যে রোগ হয় তার নাম হচ্ছে বেরিবেরি রোগ, এবং একে বলা হয় অ্যান্টিবারবিউটিক ভিটামিন বা অ্যান্টিবেরিবেরি ভিটামিন বলা হয়। তো এখন তো লাল আটা খুব পাওয়া যায় না, এবং লাল আটা বা চাল যদি ঢেকির ছাটা হয় উপরে লাল রঙের আস্তরণ থাকে, তার মধ্যেই কিন্তু থাকে B1। এবার এই B1টাই কিন্তু প্রথম লুনিন পর্যবেক্ষণ করেছিলেন, শুরুতে লুনিনের কথা বললাম, চালে কিন্তু প্রথম দেখতে পেয়েছিলেন। এরপরে যেটা বলবো আমি যে রাইবোফ্লাভিন বা যা B2 বলা হয়, এই B2 বা রাইবোফ্লাভিন এর উৎস মোটামুটি ওই ভিটামিন B1 এর মতনই, তবে রাইবোফ্লাভিনের যেটি সবচাইতে উল্লেখযোগ্য যেটা যে এর অভাবে কিন্তু ঠোঁটের কোণে ঘা হয়, যাকে বলা হয় স্টোমাইটিস, জিভে ঘা হয়, গ্লসাইটিস, এবং সোবারিক ডার্মাটাইটিস দেখা যায়। ত্বকে কিন্তু প্রচন্ড রকমের জ্বালা যন্ত্রণা, ফুসকুড়ি
এই সমস্ত কিন্তু হয়ে থাকে রাইবোফ্লাভিনের অভাবে। আচ্ছা, তাহলে আমরা এই আলোচনাটাকে আরো কন্টিনিউ করছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ হবে না, আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার আরো ভিটামিনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পায়।